নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আমি প্রথমেই জানাই আমি ভীষণভাবে দুঃখিত আমার ভিডিও আনতে দেরি হওয়ার জন্য। আমি কথা দিচ্ছি পরবর্তী সময় থেকে একদম কন্টিনিউয়াসলি পরস্পর ভিডিও আসতে থাকবে। আজকে অ্যাকচুয়ালি আমাদের আলোচনা হবে মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে 12টি ঘরে বুধের অবস্থান নিয়ে। তো বুধের অবস্থান মীন লগ্ন মীন রাশি, বুধের টোটাল সিরিজটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে আমাদের শুরু হবে কিন্তু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে। তো আমাদের মেষ লগ্ন মেষ রাশি নিয়ে বৃহস্পতির আলোচনাটা অলরেডি করা আছে। বৃষ লগ্ন বৃষ রাশি থেকে আমাদের পরস্পর আলোচনাটা চলতে থাকবে। আমরা জানি বৃহস্পতি সিরিজটা আপনারা অনেকেই অপেক্ষা করছেন। তো আজকে সিরিজটা আমাদের কমপ্লিট হয়ে যাক। দেখুন, ভিডিও আমরা ভালো করে বুঝবো, তার জন্য যেটা মেন বিষয়, মীন লগ্ন সাপেক্ষে বা মীন রাশি সাপেক্ষে বুধ গ্রহ দুটো কেন্দ্র ঘরের অধিপতি, একটা চতুর্থ ঘর এবং একটা সপ্তম ঘর। তো চতুর্থ এবং সপ্তম ঘর আমাদের জন্মছক অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ ঘর, দুটোই খুব সেন্সিটিভ ঘর হয়। কেন? চতুর্থ ঘর আমাদের সুখের ঘর, মাতৃসুখ, গৃহসুখ, গাড়ি বাড়ি সব কিছু সুখ চতুর্থ ঘর থেকে দেখা হয়, বন্ধু সুখও দেখা হয়। এবং সপ্তম ঘর আমাদের দাম্পত্য সুখ, আমাদের বলতে পারেন ব্যবসার ঘর। তো সেই দিক থেকে দুটো ঘরই খুব গুরুত্বপূর্ণ। তো এই মীন লগ্ন সাপেক্ষে বুধের অবস্থানের উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু এই যে সুখগুলোর কথা বললাম সেটা কিন্তু অনেকটাই বুধের ওপরে ডিপেন্ডেবল। তো বুধ এই জন্মছকে সেই কারণে খুব গুরুত্বপূর্ণ। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, জ্যোতিষশাস্ত্র বলছে বুধ বুদ্ধির কারক, বৃহস্পতি জ্ঞানের কারক, কিন্তু তবুও এরা নৈসর্গিক মিত্র নয়। আমরা তো খুব সহজভাবে এটা বুঝতেই পারি যে বুদ্ধি আর জ্ঞান একসাথে যদি থাকে তাহলে সেটা তো সর্বোচ্চ ভালো হয়। তাহলে এরা কেন একে অপরের নৈসর্গিক মিত্র নয়? দেখুন, নৈসর্গিক মিত্র নয় মানে এই নয় যে তারা একে অপরের শত্রু। কেননা একজন বৃহস্পতি হচ্ছে টিচার আর বুধ হচ্ছে রাজকুমার। এবার বুধ হচ্ছে বুদ্ধির মাত্রার দিক থেকে বুধকে আমরা সর্বদাই এগিয়ে রাখি, এবং বৃহস্পতি জ্ঞানের দিক থেকে। তো এখন বিষয়টা হচ্ছে এরা একে অপরের পরিপূরক। কেন? বৃহস্পতি জ্ঞান দেবে এবং সেই জ্ঞানটা অর্জন করাই বুধের কাজ, কিন্তু বুধ ভীষণ চালাক, তার তীক্ষ্ণ বুদ্ধি। তো সেই হিসাবে যদি আমরা দেখি এরা একে অপরের শত্রুও নয়, আবার এরা একে অপরের নৈসর্গিক মিত্র নয়। কেন? যদি বলতে পারেন টিচারের সাথে স্টুডেন্টের একদমই মানে মিত্রতার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক হয়ে যায়, তখন কিন্তু সেই স্টুডেন্ট বলতে পারেন বিগড়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তো এই সকল চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু এইরকম ধরনের বিষয়গুলো উঠে আসে। এটা আপনাদের বোঝানো সুবিধার্থে বললাম। দেখুন, খুব সহজ ভাষায় যদি বলি, মীন লগ্ন বা মীন রাশি সাপেক্ষে বুধকে সর্বোচ্চ কারক গ্রহ হিসাবে ধরা হয় না। তো এটা কেন ধরা হয় না? এত দুটো গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি হয়। তো সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা যোগাযোগ করতে চাইছেন আমার সাথে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। মীন লগ্ন মীন রাশি আলোচনা হচ্ছে কাকে নিয়ে? চতুর্থপতি এবং সপ্তম ঘরের অধিপতি বুধকে নিয়ে। এখন বিষয় হয়ে যাচ্ছে, মীন লগ্ন সাপেক্ষে বললাম বুধকে সর্বোচ্চ কারক গ্রহ হিসাবে ধরা হয় না। এবার কেন ধরা হয় না সেই বিষয়টা বুঝিয়ে বলার আগে আপনাদেরকে বুঝতে হবে মীন লগ্ন। যদি আপনাদের লগ্নটা জানা থাকে তাহলে অবশ্যই লগ্নটাকে প্রাধান্য দিন। যারা জানেন না তারা রাশি হিসাবেও দেখতে পারে। দেখুন, যেহেতু এইখানে আমি কিন্তু বুধের মহারত্ন পান্না নিয়েও আলোচনা করব, সেক্ষেত্রেও কিন্তু লগ্নটাই বেশি প্রাধান্য পাবে। যাদের রাশি মীন তারা কিন্তু রত্ন ধরনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, সেক্ষেত্রে আপনারা ফলো আপ করবেন না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, মীন লগ্ন, যেই লগ্নের সিম্বল কি আপনারা দেখেছেন একটা মাছ। তো একটু অস্থির মেন্টালিটির, সামাজিক কর্ম করতে পছন্দ করে, নিজের থেকে, নিজের ফ্যামিলির থেকে বাইরের লোকের জন্য তারা সর্বদাই প্রস্তুত। এরকম মানুষ আপনারা দেখেছেন যারা ধরে নিন সর্বদাই তাদেরকে আপনারা পাশে পেয়ে যাবেন। দেখবেন বেশিরভাগ মীন লগ্ন মীন রাশির মানুষ হবে। সত্যি কথা বলতে পছন্দ করে, মুখের ওপর কথা বলে দিতে পছন্দ করে, তর্ক করতে পছন্দ করে। এবার এই লগ্নতে বুধ চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি, এটা হচ্ছে গুরুর লগ্ন, মানে বৃহস্পতির লগ্ন। সেইখানে বুধ হচ্ছে, আমি প্রথমেই বললাম যে সে কিন্তু একটা রাজকুমার স্বভাবের গ্রহ। এবার প্রথম ঘর যেটা আসছে বুধের, যে বিষয়টা দেখুন, একটা স্টুডেন্ট আর একটা মানে স্যারের, টিচারের মধ্যে সম্পর্ক কখন আসে? যখন স্টুডেন্টটা ম্যাচিওর হয়ে যায়। তো জ্যোতিষশাস্ত্র বলছে বুধের যে মিথুন রাশি সেটা কিন্তু খুব ইনম্যাচিওর রাশি, আর যেটা কন্যা রাশি সেটা কিন্তু খুব ম্যাচিওর রাশি। তাহলে আমরা যদি মীন লগ্ন হিসাবে প্রথমে যে রাশিটাকে পাবো সেটা মিথুন পাবো, তারপরে পাবো আমরা কন্যাটাকে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, মিথুন রাশি যেহেতু চতুর্থ ঘর, এই কারণে মীন লগ্ন মীন রাশিতে যদি বুধ খুব মানে নেগেটিভ অবস্থাতে থাকে তখন তাদের চাওয়া পাওয়াটা খুব নেগেটিভ হয়ে যেতে পারে। তারা কিন্তু সংসারের প্রতি অতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে না, তাদের নিজেকে নিয়ে নিজেকে
কোনো অংশে চলতে পছন্দ করতে পারে। আমি পারে কেন বললাম, কারণ এদের মধ্যে সামাজিকতা সব থেকে বেশি করে থাকে, মানে কর্তব্য দায়িত্ব পালন করা এদের মধ্যে সব থেকে বেশি করে থাকে। কিন্তু বুধ যদি দুর্বল বা পীড়িত হয় এই জায়গাটা তাদের ঘেঁটে যায়, তো সেই কারণে আমি বললাম। তো যাই হোক, এইখানে আমরা আলোচনাটা করব প্রত্যেকটা মীন লগ্নে যদি আপনার হয় প্রত্যেকটা ঘরে বুধের অবস্থান নিয়ে। এই জন্মছকে বুধ কিন্তু কেন্দ্রাধিপতি দোষও নির্মাণ করে। আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, তার জন্য স্ক্রিনে আমাদেরকে আসতে হবে যে এটি একটি মীন লগ্নের জন্মছক বা মীন রাশি জন্মছক। প্রত্যেকটা ঘরে বুধকে আমরা রেখেছি। বুধ যদি মীন লগ্ন মীন রাশিতেই বসে থাকে, চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়, দুটো কেন্দ্রের অধিপতি হয়ে যদি কেন্দ্রে বসে থাকে, এটা তো আমরা জানি খুব ভালো যোগ। কিন্তু বুধ মীন রাশিতে 15 ডিগ্রি অবধি নিচস্থ থাকে। 15 ডিগ্রির ওপরে যদি চলে যায় বা 16 ডিগ্রিতে চলে যায়, তখন বুধের নিজভঙ্গ হয়ে যায়, নিজের স্বনক্ষত্র রেবতীতে চলে যায়। এছাড়াও বুধের নিজভঙ্গ হওয়ার আরও কিছু পজিটিভ দিক আছে, যেরকম ধরুন বৃহস্পতি যদি সাথে বসে বা বৃহস্পতি যদি দৃষ্টি পড়ে, বৃহস্পতি যদি সপ্তম স্থানে বসে যায়, তাহলে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমেও হয়ে যায়। আবার যদি কেন্দ্রে বসে থাকে সেক্ষেত্রেও বা বৃহস্পতি দৃষ্টি পড়লেও বুধের নিজভঙ্গ হয়ে যায়। প্রথম পয়েন্ট হচ্ছে আপনাদেরকে দেখতে হবে, যদি মীন লগ্ন আপনার হয়, লগ্নে যদি বুধ বসে থাকে, সেই বুধের যদি 15 ডিগ্রি নিচে হয় তার ডিগ্রি, এবং যদি তার নিজভঙ্গ না হয়, তাহলে বুধ কিন্তু আপনাকে ভীষণ সমস্যা দেবে। কোন কোন দিক থেকে? আপনার সুখে বাঁধা এবং দাম্পত্য জীবনে বাঁধা, মায়ের মাতৃসুখেও বাঁধা, দাম্পত্য জীবনে বাঁধা। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, তো সেই দিক থেকে আপনার মেন্টাল হেলথও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যেহেতু সে নিচস্থ হয়ে বসে আছে। কেন? তখন আপনার বুদ্ধি কাজ করবে না দরকারের সময়তে। তো এই কারণে বললাম বুধকে অনেকাংশে অকারক হিসাবে ধরা হয় জন্মছকে। তো এবার যদি বুধ 15 ডিগ্রির ওপরে থাকে, বুধের নিজভঙ্গ হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু বুধ এখানে পূর্ণ পজিটিভ ইম্প্যাক্ট দেবে। নিজের ক্ষমতার দ্বারা, নিজের ওপর মানে ডিপেন্ড করে আপনারা আপনাদের গৃহসুখ, গাড়ি সুখ, দাম্পত্য সুখ, ব্যবসা সুখ সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। এবং বুধ যেহেতু লগ্নে বসে আছে, আপনার মধ্যে একটা চার্মিং পার্সোনালিটি থাকবে। যতই বয়স হোক না কেন, একটা কম বয়স্ক একটা ভাব আপনার মধ্যে থাকে। এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ। যদি 15 ডিগ্রির ওপরে থাকে, এবং বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতাও দেখে নেবেন। যদি বৃহস্পতি মেষ, বৃষ, মিথুনে থাকে, তাৎকালিক মিত্রতার খুব সহজ সূত্র, যেই গ্রহটার সাথে যেই গ্রহটার তাৎকালিক মিত্রতা আমরা দেখব, ধরুন এখানে বুঝছি আমরা বুধকে নিয়ে, বুধ যদি মিনে বসে থাকে, তার পরবর্তী 3টে ঘর এবং তার আগে 3টে ঘরে যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে বৃহস্পতির সাথে বুধের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। তখন বুধ এখানে মিত্রক্ষেত্রী হয়ে যাচ্ছে, কেন বুধ আর বৃহস্পতি শত্রু নয়, তারা সম, তারা মিত্র নয়, তারা সম। তো সেই হিসাবে বুধ কিন্তু লগ্নে অবস্থান করে ভীষণ ভালো ফলাফল দেবে, যদি বুধের দশা বা অন্তর্দশা জাতক পেয়ে যায় বা জাতিকা পেয়ে যায়। সর্বোচ্চ তখন পজিটিভ হয়ে যাবে, আর যদি নিচস্থ হয়ে যায় তখন কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে বুধ, এটা মেষ, এটা মঙ্গলের ঘর, তাহলে প্রথমে বুধের সাথে মঙ্গলের তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে আমাদেরকে। সেম সিস্টেম, মঙ্গল যদি পরবর্তী 3টে ঘর বা আগে 3টে ঘরে থাকে, তখন বুধ আর মঙ্গলের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতিও যদি তাৎকালিক মিত্র হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করে, তাহলে এটা ভীষণ ভালো যোগ। কেন? আপনি যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করবেন। কেন? চতুর্থ ঘর সুখের অধিপতি দ্বিতীয় স্থানে, মানে ফ্যামিলিগত সাপোর্ট আপনি পাবেন। আপনার সব থেকে স্ট্রংগেস্ট জায়গা হবে আপনার বাণী, আপনার কথা বলার ধরন। কথা বলার মাধ্যমে যে কাউকে মুগ্ধ করে ফেলতে পারেন আপনি। তো এই যোগটা থাকছে। এবং সপ্তম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে, মানে যার সাথে বিবাহ হবে তারও কিন্তু আর্থিক স্টেবিলিটি খুব ভালো হবে। এটা কিন্তু খুব পজিটিভ দিক। এবং বুধের যে দৃষ্টিটা পড়বে, সপ্তম দৃষ্টি পড়বে অষ্টমে, তো সেই দিক থেকে যদি আমরা দেখি, আকস্মিক ধনপ্রাপ্তির জায়গাও কিন্তু বুধ এখানে অষ্টমে দৃষ্টির মাধ্যমে নিয়ে চলে আসবে। তাহলে সব রকম দিক থেকে খুব পজিটিভ আমরা ধরতে পারি। এবার যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে, তখন কিন্তু প্রবলেমের জায়গা আসে। তাৎকালিক শত্রুতা মিত্রতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো ধরুন দেখেই নি যে বুধ এইখানে বসে আছে, তাহলে মিলছে না কেন, কিন্তু সময়গত বন্ধুত্ব বা তাৎকালিক মিত্রতা এটা দেখে নেওয়া কিন্তু অবশ্যই দরকার। যখনই শত্রুতায় চলে আসবে বুধ, তখন আপনার বাণীকে খারাপ করবে সে। আমি এইটা কখনো বলতে পারি না যে আপনার আর্থিক স্টেবিলিটি থাকবে না, আর্থিক স্টেবিলিটি থাকবে, কিন্তু সেটাকে খইয়ে ফেলতে পারেন আপনি। আপনার বাজে ব্যবহারের মাধ্যমে আপনি খইয়ে ফেলতে পারেন মানুষের, আপনার ফ্যামিলির মাধ্যমেই ফ্যামিলির সাথে শত্রুতা তৈরি হবে। কোথায় কি বলতে হবে সেটা বুঝতে পারবেন, এরকম ধরনের প্রবলেম কিন্তু চলে আসতে পারে। তো দেখে নিন এটা তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। আচ্ছা, লগ্নের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এইখানেও লগ্ন থেকে বুধ কিন্তু সপ্তম স্থানে দৃষ্টি দেবে, অতএব ব্যবসার জন্য খুব ভালো যদি সে নিজভঙ্গ হয়ে যায়, এবং দাম্পত্য জীবনের জন্য কিন্তু খুব ভালো। তো সপ্তম দৃষ্টির মাধ্যমে দুটো দিকই পজিটিভ আনবে। বুধ যদি তৃতীয় স্থানে বসে থাকে, তৃতীয় ঘর পরিশ্রম পরাক্রমের ঘর হয়। আমরা প্রথমেই ভেবে নিচ্ছি নেগেটিভ, কিন্তু কখনোই না। শুক্র তার মিত্র, বিষ শুক্রের ঘর হয়, তার মিত্রের ঘর। তো এখানে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই। চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে সে যখন বসে থাকবে তৃতীয় স্থানে পরিশ্রমের ঘরে, পরাক্রমের ঘরে, তাহলে পরিশ্রম পরাক্রমের মাধ্যমে সে কিন্তু জীবনের সব সুখ পেতে পারে, যদি সে পরিশ্রমী হয়। এটা সব থেকে বড় বিষয়। এবার পরিশ্রমী হতে গেলে জন্মছকে মঙ্গলকেও স্ট্রং থাকতে হবে।
লগ্নপতিকেও স্ট্রং থাকতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। তাহলে পরিশ্রম করলেন, সেইভাবে সাপোর্ট পেলেন না, কিন্তু এইটুখানি আপনাদেরকে বলতে পারি, ছোট ভাই বোনেদের সাপোর্ট কিন্তু জীবনে ভীষণ ভালো রকমভাবে পাবে, এটা 100%। কেন, চতুর্থ সুখের অধিপতি তৃতীয়, মানে সুখ পাবেন ভাই বোনেদের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের খাটাখাটুনির মাধ্যমে, নিজের ছোটোখাটো যাত্রার মাধ্যমে, এই জায়গাটা কিন্তু খুব পজিটিভ। এবার কিছুটা স্যাক্রিফাইসের জায়গা থাকবে, যেহেতু চতুর্থ ঘরের অধিপতি তৃতীয় বসে আছে, মানে নিজের ঘরে দ্বাদশ ঘরে বসে আছে, অতএব কিছুটা সুখ স্যাক্রিফাইস কিন্তু আপনি এমনি আপনার স্বভাবের মধ্যেই থাকবে, তো এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নয়। এবং সপ্তম দৃষ্টি দেখুন এখানে আপনার নবম স্থানে পড়বে, অতএব ধর্ম, ভাগ্য সব কিছুর ওপরেই আপনারা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে চলতে পছন্দ করবেন, খুব প্র্যাকটিক্যাল হয়ে যাবেন, যতটুকু আপনার মানা উচিত ততটুকু মানবেন। ভগবানের বিশ্বাসীর থেকে বেশি ধর্মে বিশ্বাসী। দেখুন, ধর্ম আর ভগবানের বিষয়টা আলাদা, ধর্মের পথে চলা মানে সৎ পথে চলা, তো সৎ পথে চলার জায়গাটা কিন্তু অবশ্যই নিয়ে চলা, আর সেটাই কিন্তু ভগবানকে সব থেকে বড় প্রাপ্তির জায়গা তৈরি করে। তো এইটাই আমরা বুঝতে চাইছি বা বোঝাতে চাইছি। তার পরবর্তী যদি মিথুনেই বসে থাকে, তাহলে এটা তো খুবই ভালো রাজ্য হয়ে গেল। যেই গ্রহটা নিজের ঘরে অবস্থান করবে সেখানে কিন্তু একটা সে রাজ্য নির্মাণ করে, এখানে ভদ্র রাজ্য নির্মাণ করছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তো চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসে আছে, প্রথমত হচ্ছে সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়বে, তো কর্মজীবনে সাফল্য তো আনবেই, এবং তার সাথে আপনারা সুখীও হবেন। বুধের দশা বা অন্তর্দশা যদি পেয়ে যান, তাহলে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট বুধ সেই সময়টাতে দেবে, সব রকম দিক থেকে সুখে আপনারা ভরে উঠবেন। আপনার বন্ধু ভাগ্য ভালো হবে, আপনার মাতৃসুখ আপনি পাবেন, আপনার গাড়ি বাড়ি সব রকমের যোগ কিন্তু বুধ এখানে নিয়ে আসতে পারে অবস্থান করে, যদি ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে। এটা আপনাদেরকে দেখতে হবে। বুধ যদি ডিগ্রিগত দুর্বল হয়ে যায়, চতুর্থ স্থানে বসে আছে, বুধের দশা চলছে, তাহলে বুধকে স্ট্রং করার জন্য পান্না ধারণ করতে হবে, তবে গিয়ে আপনি বুধের পূর্ণ পজিটিভ ফলাফল পাবেন। এই বিষয়গুলো দেখতে হবে আপনার। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে বসে থাকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য। কেন, চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি কেন্দ্রে বসে আছে, মানে কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, এইখানে কিন্তু বুধ চন্দ্রের সাথে আমাদের তাৎকালিক মিত্রতা দেখতে হবে। কেন, চন্দ্র কাউকে নিজের শত্রু ভাবে না, কিন্তু বুধ চন্দ্রকে নিজের শত্রু ভাবে। তো সেই হিসাবে বুধ কিছুটা নিজেকে আনকমফোর্টেবল মনে করবে কর্কট রাশিতে। সেই হিসাবে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, দেখুন এক কথায় যদি খুব সহজভাবে বুঝি, পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর, আমাদের সন্তান সুখের ঘর, আমাদের প্রেম সম্পর্কের ঘর। তো জ্যোতিষশাস্ত্র বলছে সপ্তম পতি পঞ্চমে বুধের অবস্থান, দাম্পত্য জীবন খুব পজিটিভ হয়, প্রেম বিবাহে তারা সাকসেস পায়, কিন্তু সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা বাধা নিয়ে আসে, এবং তাদের কেরিয়ার বা তাদের এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাধা নিয়ে আসে। এবার যদি তাৎকালিক মিত্রতায় বসে যায় এখানে বুধ, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতা সেম চন্দ্র, মিথুন, বৃষ, মেষ, অথবা সিংহ, কন্যা, তুলা। আর কন্যাতে থাকলে তো ক্ষেত্র বিনিময় যোগী হয়ে যাচ্ছে, সেটা দেখার দরকারই নেই, তো সেটা আরও পজিটিভ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটাই, যদি পঞ্চমে বসে এবং তাৎকালিক মিত্রতায় বসে, ভীষণ ভালো হয়ে গেল এই যোগ। সব থেকে বড় বিষয় হচ্ছে অ্যাকাউন্টস লাইন, হিসাবশাস্ত্র, চ্যাটার্ড অ্যাকাউন্ট, যত ধরে নিন হিসাব রিলেটেড কর্ম আছে, ফিনান্স রিলেটেড বিষয় আছে, সেই বিষয়ে এটা ভীষণ পারদর্শী হয়। পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর, তাদের মানে অঙ্ক করবার ক্ষমতা, প্রেডিকশন করবার ক্ষমতা, ভালো জ্যোতিষশাস্ত্র মানে জ্যোতিষবিদ এরা হতে পারে, জ্যোতিষশাস্ত্রী হতে পারে খুব ভালো। তো সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। এবার যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা দিতে পারে। কীরকম, ধরুন কখনো খুব ভালো তারা, আবার কখনো খুব খারাপ তারা, এরকম ধরনের কম্বিনেশন তৈরি করতে পারে। আর পঞ্চম থেকে যেহেতু সপ্তম দৃষ্টি একাদশে পড়ছে, একাদশ ঘর প্রাপ্তির ঘর হয়, তো বুধ চতুর্থ সপ্তম ঘরের অধিপতি একাদশে দৃষ্টি দিচ্ছে, মানে একটু বেশি লাক্সারিয়াস লাইফ কাটাতে তারা পছন্দ করবে। কিন্তু তার মানে এই নয় যে সেটা নেগেটিভ। তাদের একটা বিষয় আমি দেখেছি, যদি তাৎকালিক শত্রুতায় বসে দৃষ্টি দেয়, তাহলে একটা জিনিস বেশি দিন তার ভালো লাগে না। আর যদি তাৎকালিক মিত্রতায় বসে দৃষ্টি দেয়, যখন যেটা দরকার তখন সেটা তারা পেয়ে যায় এবং সেটাকে কাজে লাগায় পূর্ণরূপে। তত ভালো অবস্থান আমরা পঞ্চমটাকে ধরে নিতে পারি। যদি তাৎকালিক মিত্রতা থাকে ভীষণ ভালো, আর যদি শত্রুতা থাকে কম ভালো, এইটা হচ্ছে বিষয়। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে আমরা দেখি, সূর্য আর বুধ একে অপরের পরম মিত্র, কিন্তু ষষ্ঠ ঘর আমরা জানি রোগঋণ রিপুর ঘর হয়, নেগেটিভ ঘর হয়। তো সেইখানে যখন চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি গিয়ে বসে থাকবে, তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি চতুর্থপতি যখনই ষষ্ঠে বসে থাকবে, মায়ের হেলথ নিয়ে সমস্যার জায়গা, গৃহ লাভ, গাড়ি লাভের ক্ষেত্রে ঋণ আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। এবার যদি এখানে সূর্য সাথে বসে যায়, বুধের সাথে যদি সূর্য বসে যায়, তাহলে বুধাদিত্য রাজ্য হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কর্মজীবন চ্যালেঞ্জিং জায়গা, তার জন্য খুব ভালো। সেটা ব্যাংকিংয়ের সাথে যুক্ত আছেন, সাংবাদিকতার কর্মের সাথে যুক্ত আছেন, রিসার্চের সাথে যুক্ত আছেন, খুব ভালো। কিন্তু কোনো অংশে আপনার মা অথবা আপনার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু কিছুটা সমস্যার জায়গা আনতে পারে। অবশ্যই জন্মকুষ্ঠী মিলিয়ে বিবাহ করাটা এদের ক্ষেত্রে কিন্তু আবশ্যিক। তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। এবং ষষ্ঠ থেকে সপ্তম দৃষ্টি কোথায় দেবে, দ্বাদশ স্থানে, তাহলে সেক্ষেত্রে অধিক ব্যয় আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। দেখুন, ব্যয়টা নিজের জন্যই হবে সেটা নয়, মা এবং ফ্যামিলি এবং আপনার পার্টনারের জন্য অধিক ব্যয় আপনাদেরকে ঋণে ফেলতে পারে। এই বিষয়টা কিন্তু সমস্যা দিতে পারে বুধের দশা বা অন্তর্দশা।
তো সেক্ষেত্রে আপনারা বুধের রত্ন পড়ার থেকে আমার মনে হয় এখানে গণেশ ঠাকুর আরাধনা বা বুধের মন্ত্রপাঠ আপনাদেরকে বেশি করে সাপোর্ট দেবে। আমি লাস্টে ক্লিয়ার করে দেবো কোন ক্ষেত্রে রত্ন পড়বেন বা কোন ক্ষেত্রে পড়বেন না। যদি সপ্তমে বসে থাকে এখানে বুধ হয়ে যায় উচ্চ, সেম এখানে 15 ডিগ্রি অবধি সে উচ্চ থাকে, সর্বোচ্চ পজিটিভ জায়গা, এটা ভদ্র নামক রাজ্য নির্মাণ করছে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি সপ্তম ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি সপ্তমে কানেকশন দিচ্ছে, মানে দাম্পত্য জীবনে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট আনবে, বিজনেসে সাফল্য নিয়ে আসবে। এবং সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ছে, মানে যদিও নিচস্থ দৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভুল হবে। কোন দিক থেকে? নিজের ক্ষেত্রে আপনি মানুষকে অ্যাডভাইস দেবেন, আপনার অ্যাডভাইস সেই যদি মেনে নেয় সেরা, সে জীবন উন্নতি করে ফেলবে। কিন্তু নিজের ডিসিশনের ক্ষেত্রে কিছুটা ভুলভ্রান্তি আসতে পারে, আসবেই বলছি না, কিছুটা আসতে পারে। কিন্তু বাদবাকি ক্ষেত্রে আমি বলবো বুধ সপ্তমে বসে আপনাদেরকে দাম্পত্য জীবনে সুখী, নিজের গৃহ সুখ, গাড়ি বাড়ি সব কিছুর দিক থেকে সুখ দিয়ে দেবে যদি বুধের মহাদশা আপনারা পেয়ে, সব রকম দিক থেকে পজিটিভ। এরপরে যদি অষ্টমে বসে থাকে, সপ্তমপতি এবং চতুর্থপতি নিজের মিত্র ক্ষেত্রে বসে আছে অষ্টম ঘর। অষ্টম ঘর আমাদের আয়ুর ঘর হয়, বুধ এখানে আপনার সপ্তমপতি এবং চতুর্থপতি অষ্টমে বসে আছে, অতএব সুখে বাঁধা। বুধের দশা যদি পড়ে যায় আর বুধ যদি পীড়িত অবস্থাতে বসে থাকে তাহলে মৃত্যুতুল্য কষ্ট কিন্তু বুধের দশা আপনাদেরকে দিতে পারে। এবার মৃত্যুতুল্য কষ্ট কথাটা বললাম ঠিকই, বুধ হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ, সকালে কষ্ট দেবে রাত্রিরে দেখবেন সুখ, বা রাত্রিরে খুব প্রবলেম হচ্ছে সকালে সুখ, এরকম ধরনের একটা সিচুয়েশন তৈরি করে। করবে কোন দিক থেকে? আপনার বাড়িতে গৃহ ঝামেলা অশান্তি এইরকম ধরনের বিষয়গুলো নিয়ে আসবে, তার পরক্ষণেই আবার ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবন ভেঙে যেতে ঠিক হয়ে যাবে, এরকম ধরনের একটা কমপ্লিকেশন আপনার লাইফে তৈরি করবে। তো সেই জায়গাটাকে আটকানো, সেই জায়গাটাকে পজিটিভ করাই আপনার লাইফের সব থেকে প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন বুধের দশা যদি চলে, এটা হচ্ছে বড় বিষয়। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? দ্বিতীয় স্থানে। তো বাণীর দিক থেকে আমি বলবো যথেষ্ট ভালো, আপনি বুদ্ধিমান হবেন, আপনার কথাবার্তার মাধ্যমে মানুষকে শান্ত করা, থামানো, বোঝানো, সেই ক্ষমতার সেই স্কিলটা আপনার মধ্যে থাকবে। কিন্তু প্রবলেম তবুও থাকবে। এবং অষ্টমে বসে আছে আপনার নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এরম ধরনের বিষয়গুলোতে কিন্তু কিছুটা ভোগাতে পারে। এবং আপনার স্ত্রীর সাথে, স্ত্রীর জন্মছকের সাথে অবশ্যই আপনার জন্মকুষ্ঠি মেলাবেন, বা আপনার পার্টনার যে হোক, যদি স্বামী হয় তার সাথে জন্মকুষ্ঠি মেলাবেন, তার লগ্ন এবং আপনাদের দুজনের নাড়িটা যেন মেলে, তবেই সেই বিবাহের দিকে যাওয়া উচিত, নাহলে কিন্তু প্রবলেমের জায়গা আসবে হেলদি, মারাত্মক হেলদি। আমরা যদি শুধু জানি যে মাঙ্গলিক দোষ মানে যে পার্টনারের হেলথ ইস্যু আসতে পারে, এটা সম্পূর্ণ ভুল চিন্তা হবে। সপ্তমপতি অষ্টমে কানেকশন দিলেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে, শুধু বিবাহ বিচ্ছেদ নয়, পার্টনারের হেলথ নিয়েও ভীষণ সমস্যার জায়গা নিয়ে আসে, এই বিষয়টাও বুঝতে হবে। এরপরে যদি নবম স্থানে থাকে বুধ, এখানেও বৃশ্চিক রাশি, মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখব। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে বসে আছে, মানে বিবাহের পরে জীবনে উন্নতি, সব রকম দিক থেকে ভাগ্যের সাপোর্ট, পিতার থেকে সাপোর্ট সর্বদাই সে পাবে। এবং যথেষ্ট ধার্মিক হয় তারা, যথেষ্ট ভাগ্যবান হয় তারা। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, যদি শত্রুতায় চলে আসে তখন কিন্তু নিজের ভাগ্যকে নিজেই খেটে তৈরি করতে হবে, কেন মঙ্গল সেখানে সাপোর্ট দেবে না, এইটা হচ্ছে বিষয়। এবার দেখুন, যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে, পরিশ্রম তো তারা করবেই, পরাক্রম তো তারা করবেই, এটা তাদের মধ্যে থাকে। ছোট ভাই বোনেদেরকে সাপোর্ট দিতে এরা খুব ভালোবাসে, হাতের কাজ খুব সুন্দর হয় এদের, যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এই বিষয়গুলো থাকবে। যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তখন কিছুটা ভাগ্য ওপর কিছুটা কম, মানে ভাগ্যের সাপোর্টটা কম পায় যদি বুধের দশা তারা পেয়েছে, এইটা হচ্ছে বিষয়। দশম স্থান, এইটাও এখানে আপনার চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। যা ইচ্ছা চাকরি করে নিন, ব্যবসাও করুন, এর সাথে জোর দিয়ে বলছি যদি বুধের দশা বা অন্তর্দশা পান, ব্যবসাও করুন, জীবনে সাফল্য 100% আপনারা পাবেন। কর্মের ঘরে চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি দেখুন, চতুর্থ ঘরের অধিপতি মানে গৃহতে থেকে ব্যবসা করুন, বাড়িতে বসে বিজনেস করুন, যে কোনো রকমের ফিনান্স রিলেটেড কর্ম করুন বা টেকনিক্যাল কর্ম করুন, সেখানে সাফল্য। আবার সপ্তম ঘরের অধিপতি দশমে বসে আছে, মানে বিজনেস করুন, সেখানেও সাফল্যের জায়গা। ফিনান্স রিলেটেড যে কোনো বিজনেসের দিকে যেতে পারেন, সেটা খুব পজিটিভ। এবার বিষয়টা হচ্ছে এইখানেও আমাদেরকে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নেওয়াটা দরকার। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে কর্মজীবনে চরম সুখ আপনাদেরকে দেবে, সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বুধ এখানে আপনাদেরকে দেবে কর্মজীবনের ক্ষেত্রে। আর যদি তাৎকালিক শত্রুতায় বসে যায়, তাৎকালিক শত্রুতা মানেও কিন্তু সমক্ষেত্র হবে, সেক্ষেত্রে কী হবে, কিছুটা স্ট্রাগেল বাড়াবে কর্মজীবনের ক্ষেত্রে, বাট তার মানে অসফল আপনি নন, সফল আপনি। যতটা তাৎকালিক মিত্রতার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট করতো ততটা আপনারা পাবেন না। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, দশমে বুধের অবস্থান আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট দেবে লাইফে উন্নতি বা গ্রোথের জন্য, যদি বুধের মহাদশা আপনারা পেয়ে যান। ধনু রাশিতে বুধের অবস্থান যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে, ডিগ্রিটাও আপনারা দেখে নেবেন। এবং এখান থেকে দেখুন সপ্তম দৃষ্টিটাও যেটা আমরা দেখবো চতুর্থ স্থানে পড়বে। তো গৃহ সুখ আমি বললাম, মাতৃসুখ আমি বললাম, গাড়ি বাড়ির সব কিছু সুখও কিন্তু এখানে বুধ দিয়ে দেবে।
তার পরবর্তী যদি একাদশ স্থানে অবস্থান করে, প্রাপ্তির ঘর, ডিজায়ারের ঘর, মিত্র ক্ষেত্রে বসে আছে, কোনো তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই। চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি একাদশ স্থানে বসে আছে, মানে নিজের বাড়িতে থাকুন। বলবো না এটা যতটা তাড়াতাড়ি পারবেন বিয়ে করুন, বিয়ের বয়সেই বিয়ে করুন, কিন্তু বিবাহের পরে আপনার জীবনে কিন্তু উন্নতির জায়গা 100% থাকবে। পার্টনার আসার পর পার্টনারের যদি অ্যাডভাইস দিতে পারেন ভীষণ ভালো, পার্টনারকে সাথে নিয়ে যদি পার্টনারশিপ বিজনেস করতে পারেন ভীষণ ভালো, বা যে কোনো রকম পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও ভীষণ ভালো। একাদশে বুধের অবস্থান, চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতিও, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এবং সপ্তম দৃষ্টিটা আমি বলে দিই, সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ছে, এডুকেশনের জন্য খুব ভালো, সন্তান সুখ, প্রেম সম্পর্ক সব কিছুর জন্য খুব পজিটিভ ইম্প্যাক্ট বুধ এখানে নিয়ে আসতে পারে। দেখুন, কেন্দ্র আধিপতি দোষ যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, কেন্দ্র আধিপতি দোষটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো। তবুও আপনাদেরকে বলে দিই যে মীন লগ্ন সাপেক্ষে বুধ যে দুটি ঘর পেয়েছে, সেটা চতুর্থ এবং সপ্তম, তো দুটোই কেন্দ্রের ঘর। তো জ্যোতিষশাস্ত্র বলছে যদি দুটো কেন্দ্রের অধিপতি হয়ে কোনো গ্রহ কেন্দ্রের বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র আধিপতি দোষ হয়। তার মানে এই জন্মছকে যদি বুধ, এইখানে আমরা সিম্পলভাবে যদি দেখি, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমের বাইরে যদি থাকে, তাহলে কেন্দ্র আধিপতি দোষ। কেন্দ্র আধিপতি দোষ মানে কি, সে দুটো কেন্দ্রের অধিপতি বাইরে আছে, মানে ধরুন একাদশে থাকুক, দ্বিতীয় থাকুক, তৃতীয় থাকুক, পঞ্চমে থাকুক, ষষ্ঠে থাকুক, অষ্টমে থাকুক, মানে লগ্ন, চতুর্থ, সপ্তম আর দশম বাদ দিয়ে যে কটা ঘর আছে তারা কেন্দ্রের বাইরের ঘর। এবার অনেকে মনে করে যে ত্রিকোণ ঘরে থাকলে অতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আমার বক্তব্য হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, কোনো দিক থেকেই পড়ে না। যদি কেন্দ্রের বাইরে থাকে তাহলে যতটা পজিটিভ সে ফলাফল দিতে পারতো ততটা পজিটিভ ফলাফল দিতে পারে। তো আমি আলাদা করে কেন্দ্র আধিপতি দোষের ভিডিও নেক্সটেই নিয়ে আসবো, যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। তো ঘাবড়ে যাবেন না যে কেন্দ্র আধিপতি দোষ হয়ে আছে মানে বুধ এখানে ভালো ফলাফল দেবে না। একাদশের ক্ষেত্রেও যদি আমরা বিষয়টাকে ধরি, সেই হিসাবে কথাটা বললাম। এবং সর্বশেষ যদি বুধ দ্বাদশ স্থানে অবস্থান করে, দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর হয়, আমরা যা কিছু ত্যাগ করি তার ঘর হয়, মোক্ষ লাভের ঘর হয়। এবার চতুর্থ ঘর আমাদের সুখ, সপ্তম ঘরও আমাদের সুখ। তো যখন দ্বাদশে বসে থাকবে, তাহলে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যার জায়গা হবে এই সুখগুলো ভোগ করা এবং সেটাকে ছেড়ে বেরিয়ে আসা। তাহলে বারংবার আপনার সুখের পরিবর্তন হওয়ার চান্সেস থাকবে, গৃহ পরিবর্তন বারবার হতে পারে এবং পার্টনারও পরিবর্তন বারবার হতে পারে যদি কুষ্টি মিলিয়ে না বিয়ে করা হয়। যদি আপনার পার্টনারের জন্মছকেও নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ডিভোর্সের যোগও তৈরি হতে পারে। ডিভোর্স হবেই সেটা বলার ক্ষমতা কারণ নেই, কেন দেখুন যোগ আছে। তো অতএব যদি আপনাদের মধ্যে সামঞ্জস্যতা থাকে তখন সেক্ষেত্রে ডিভোর্স হবে না। সব থেকে বড় সমস্যাটা কী হয়, আপনাদের দুজনের চিন্তাভাবনাটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। তো চিন্তাভাবনা ভিন্ন হয়ে যাচ্ছে মানে যে ডিভোর্স হয়ে যাবে সেটা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের মোহ মায়াকে ত্যাগ করতে হবে আপনার পার্টনারের থেকে। অনেক ক্ষেত্রে কী হয়, দ্বাদশে বুধ বসে আছে, আপনার পার্টনারের উপর সন্দেহবাতিকতা অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। তো এই জায়গাগুলো আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে আসবে। এবং দেখুন সপ্তম দৃষ্টিটাও ষষ্ঠে পড়ছে, তাহলে রোগ ঋণ রিপুর থেকেও সমস্যার জায়গা কিন্তু এখানে বুধ নিয়ে আসবে। কেন আপনার গৃহ রিলেটেড বিষয়ের প্রতি ভালো করে বুঝবেন, আপনার গাড়ি বাড়ি যাই করতে যাবেন ঋণ হবে, বিয়ে করতে যাবেন ঋণ হবে, এবং সেই ঋণটা মেটাবেন তত আপনার পার্টনারকে আপনারা কথা শোনাবেন। এইরকম ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায়। সেই কারণে বলছি কুষ্টি মিলিয়ে বিয়ে করুন এবং পার্টনারের থেকে এক্সপেকটেশন কমিয়ে ফেলুন, তাহলেই দেখবেন আপনাদের দাম্পত্য জীবন পজিটিভ। এবার আসি পার্টনার ক্ষেত্রে। দেখুন যদি বুধ এই জন্মছকে, আমি পরিষ্কার করে বলে দিই, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটে ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই রত্ন পড়ুন, নাহলে পড়বেন না। এবং এইখানে মেষের ক্ষেত্রে আমি না বলবো, ঠিক আছে। বাদ বাকি বৃষতে, মিথুনে, কন্যাতে, ধনুতে, মকরে যদি বুধ বসে থাকে তাহলে আপনারা রত্ন পড়তে পারেন যদি বুধ দুর্বল থাকে, এবং যদি এইখানে মিনে 15 ডিগ্রির ওপরে বুধ বসে থাকে তাহলে সেক্ষেত্রে রত্ন পড়তে পারেন। এবার বিষয় হচ্ছে পঞ্চমে যদি বসে থাকে সেক্ষেত্রেও রত্ন পড়া যাবে, তাৎকালিক মিত্রতা আছে কিনা দেখতে হবে। নবমে যদি বসে থাকে তাৎকালিক মিত্রতা আছে কিনা সেটাও দেখতে হবে, তবে আপনারা রত্ন পড়তে পারেন পঞ্চম আর নবমের ক্ষেত্রে। দ্বিতীয় যদি বুধ বসে থাকে এবং ভীষণ দুর্বল হয়ে যায়, আপনাদের বিবাহ হচ্ছে না, আপনারা অনেক দিন ধরে গাড়ি কিনতে চাইছেন, হচ্ছে না, সেক্ষেত্রে সমসাময়িক সময়ের জন্য পড়ানো যেতে পারে, যদি সেক্ষেত্রেও তাৎকালিক মিত্রতায় বসে থাকে। না হলে আমি অবশ্যই বলবো আপনারা বুধের প্রণাম মন্ত্র এবং ব্রাংব্রিং ব্রংশ বুধায় নম রেগুলার পাঠ করুন যদি বুধের দশা চলে আপনাদের। এবং যদি বুধ দুর্বল থাকে গণেশ ঠাকুরের আরাধনা করুন, 21 বার রেগুলার ওম গান গান পাতায় নম জপ করুন। ছোট ভাই বোনেদেরকে সাপোর্ট করুন, বিশেষত ছোট বাচ্চা যারা আছে তাদেরকে সাপোর্ট দিন, তাতে বুধ আপনার স্ট্রং। তো আজকে আমাদের শেষ হচ্ছে বুধের সিরিজ। এর পরবর্তীতে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো ভিডিওর জন্য অপেক্ষা করুন, পরস্পর ভিডিও আসবে। আজকে এইখানেই শেষ করলাম, নমস্কার।